অনার্স দ্বিতীয় বর্ষ চলছে তোমাদের পেইড কোর্স এবং সামনে খুব দ্রুতই চলে আসছে তোমাদের প্রথম ইন কোর্স। তার আগে প্রস্তুত থেকে ঝালিয়ে নিতে অবশ্যই আমার কোর্সের বিকল্প নেই। যারা এনরোল করেছো ধন্যবাদ, যারা এনরোল করো নাই বা করতে চাচ্ছ দ্রুত এনরোল করে নাও। আজকে ও, আগে বলে রাখি তোমাদের ফার্স্ট ইন কোর্সের জন্য কিন্তু এবার সর্বপ্রথম পিডিএফ সাজেশন দেওয়া হয়েছে। যদিও ইন কোর্স ডিপেন্ড করে your কলেজের উপরে, তারপরেও প্রতিটা অধ্যায় থেকে মোটামুটি কোর্সের অর্ধেক পর্যন্ত আমরা শেষ করেছি। প্রতিটা অধ্যায় থেকে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে ইন কোর্সের সাজেশন সাজানো হয়েছে, যাতে করে ইন কোর্সে মোটামুটি ভালো করতে পারা যায়। ওকে, আর ক্লাসগুলো তো হবে পুরোপুরি ডিটেইল আর কি। তো আমরা আজকে তড়িৎ বিদ্যা ও চুম্বকত্ব কোর্সের একটি প্রশ্ন নিয়ে এসেছি। অধ্যায়ের নাম তড়িৎ প্রবাহ ও রোধ আর কি। সেই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, চার্জ প্রবাহের নিরবিচ্ছিন্নতার সমীকরণ, নিরবিচ্ছিন্নতার বা কন্টিনিউটির যে ইকুয়েশনটা আছে সেটা আর কি প্রতিপাদন করা, সেরকম একটা প্রশ্ন নিয়ে এসেছি। বেশি বড় প্রশ্ন না, ছোট প্রশ্ন, অনেক বেসিক বোঝার কিছু আছে। চার্জ প্রবাহের নিরবিচ্ছিন্নতা, হ্যাঁ, এটা জানার জন্য কিন্তু চার্জের সংরক্ষণ নীতিটা কাজে লাগবে। না, ইন্টারমিডিয়েটে তোমরা পড়েছিলে চার্জের সংরক্ষণ নীতি, চার্জের কোনো সৃষ্টি বা ধ্বংস নেই, শেষ। এই পর্যন্ত একটা কথা ছিল, চার্জের সৃষ্টি বা ধ্বংস নেই, এরকম একটা কথা ছিল। তো এখন যেটা আসবে, চার্জের সৃষ্টি বা ধ্বংস নেই, ঠিক আছে, এটা প্রমাণের আগে বা প্রতিপাদনের আগে কি জানতে হবে? চার্জের সৃষ্টি বা ধ্বংস নেই, ঠিক আছে, থাকুক, কিন্তু একটা কারেন্ট একটা জায়গা দিয়ে বা একটা সারফেস দিয়ে, জায়গার মনে কি হলো সারফেস দিয়ে সাম্যাবস্থায় আছে, সাম্যাবস্থায় আছে বিদ্যুৎ প্রবাহের সাম্যাবস্থা আছে। তো সাম্যাবস্থা থাকলে একটা অঞ্চলে যতটুকু প্রবেশ করলো ততটুকু গেল, চার্জ প্রবেশের হার এবং নির্গমনের হার সমান, ঠিক আছে। তার মানে আগে যা ছিল তাই, সামথিং সামথিং প্লাস সামথিং সামথিং ইকুয়াল টু জিরো। বোঝাতে পেরেছি? চার্জ প্রবেশের হার এবং নির্গমনের হার সমান। এটা মনে হতে পারে কি, কারেন্ট চলে গেল, চার্জ আসলো, কারেন্ট চলে যাচ্ছে, আমরা বলি চার্জ, কারেন্ট কখন বলি যখন চার্জ গতিশীল হচ্ছে, তাই না? এবং চার্জ আসতেছে, তো চার্জের বৃদ্ধি হচ্ছে, কারেন্ট চলে যাচ্ছে, এই দুটার সামেশন করলে কি হবে? ওভারঅল জিরো। এই তো আমরা এই দিকে আগাবো। মানে বাংলার সাথে যে আমাদের যে একটা, বাংলা ল্যাঙ্গুয়েজের সাথে যে আমাদের একটা ইকুয়েশনের একটা ল্যাঙ্গুয়েজের অনেক ফারাক থাকে, এটা কিন্তু ফিজিক্সে অনেক বেশি। তো যাই হোক, একটা সারফেস ধরে নিতে হবে। একটা আমি সারফেস ধরে নিলাম, এর মাথা তল অঞ্চল ধরে এস অঞ্চলের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হচ্ছে আই পরিমাণ, হ্যাঁ, এস অঞ্চলের মধ্যে দিয়ে। তার মাঝখানে ক্ষুদ্র একটা অংশ ধরে নিলাম ডিএস, এই তলটা ধরে নিলাম আবদ্ধ, এটা আবদ্ধ ধরে নিলাম, ওকে, ঠিক আছে। এখন আমাদের এখানে কিছু ক্যালকুলেশন আছে, জাস্ট দুটা বেসিক কনসেপ্ট নিয়ে আমাদের এই আলোচনা করতে হবে। আমি এত ডিটেল বাংলায় আর যাচ্ছি না। অনলাইন পেইড কোর্সের যে ক্লাস, সেগুলো কিন্তু তো একদম পরিপূর্ণভাবে আমি বাংলা লিখে দেই, লিখে তারপরে তারপর স্লাইডটাও শেয়ার করে দিই। এখন জাস্ট আমি বেসিকের উপর ডিপেন্ড করে আমি ইকুয়েশন গুলো লিখছি। ওকে, তাহলে এখানে আমরা প্রবাহ ঘনত্ব যদি বলি, প্রবাহ ঘনত্ব আমরা জানি কি, জে ইকুয়াল টু আই ডিভিশন এ, এটা জানি। তো এখান থেকে আমি নিজে কিছুদিন আগে যে এইচএসসি 26 করালাম তাদেরকে এখান থেকে পড়েছিলাম যে আই ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ফর ক্লোজ সারফেস জে ডিএ ডট ডিএ, হ্যাঁ, এরকম পড়েছিলাম কিন্তু। তো এখন ডিএ বলতে কি বোঝায়? ক্ষেত্রফল ভেক্টর। আর এখন আছে কি, ডিএস, ক্ষেত্রফল ভেক্টর কি ডিএস। তো এখান থেকে লেখা যেতে পারে আই ইকুয়াল টু জে ডট ডিএস, এটা সারফেস ইন্টিগ্রাল, তার নিচে একটা এস লেখা হয়, সারফেস ইন্টিগ্রাল, ক্ষেত্রফল ইন্টিগ্রাল। ঠিক আছে, তাহলে আমরা এই যে বেসিক কনসেপ্ট থেকে, হ্যাঁ, প্রবাহ ঘনত্ব একক ক্ষেত্রফলে যে তড়িৎ প্রবাহিত হয় তাকে বলা হয় প্রবাহ ঘনত্ব, এটা থেকে আমরা এই জিনিসটা লিখতে পারি। এবং অনার্স আমরা কি করি, সরাসরি এটা লিখে ফেলি। তার আগে পরে আমি যাই, অনেকেই চায় না, কিন্তু আমি কিন্তু ব্যাখ্যা করি যে জিনিসটা কোথা থেকে এসেছে। এই জন্য যারা ক্লাস করে অনলাইন কোর্সে আমাকে সবাই বলেন যে স্যার, অ্যাটলিস্ট আপনারা বুঝতে পারি যে কোথা থেকে জিনিসটা এসেছে। তো যাই হোক, আমি এইগুলো ইরেজ করে দিলাম, আমার এগুলো লাগছে না। আই ইকুয়াল টু যে কত নাকি, আমি কি করব, আমি এই জিনিসটাকে আমার লাগবে, আমরা জানি যে লিখে ফেললাম, ঠিক আছে। লেখার পরে আমি এগুলো একটু মুছে দিলাম, ভালো কথা। ওকে, এস আই, ওকে, থাকলো 1 নং। হুম, 1 নং দিলাম। এর পরবর্তীতে কি হবে, এই যে একটা কোনো একটা নির্দিষ্ট অঞ্চলে, এটা একটা যে সারফেস থেকে কেন্দ্র করে ছোট্ট একটা অংশ নিলাম, ডিএস, একটা বিন্দুর নাম দিতে পারো এক্স ওয়াই, একটা বিন্দু দিলাম, ঠিক আছে। তাহলে এখন এই জায়গার মধ্যে কারেন্ট প্রবাহিত হয়ে যাবে, হবে, এবং চার্জের কিন্তু বৃদ্ধি ঘটবে, চার্জ আসবে এবং কারেন্ট যাবে, এই তো, এরকম যদি চিন্তা করা যায়, হ্যাঁ, চার্জের আসা যায় তো কারেন্ট, তাই না? তো যাই হোক, যে এর আয়তন ধরে নিলাম ভি, আয়তন ভি, এই তারপরে কি বললাম, ঘনত্ব, প্রবাহ ঘনত্ব কি ধরা যায়,
রো ধরা যেতে পারে, হ্যাঁ, রো ধরা যেতে পারে। তো আচ্ছা, যাই হোক, চার্জ ঘনত্ব রো, চার্জ ঘনত্ব রো। তাহলে একক আয়তনে চার্জ বৃদ্ধির হার, একক আয়তনে চার্জ বৃদ্ধির হার আমি বললাম ডেল রো ডেল টি। এই বিষয়টা এমন এমন বিষয়টা অধিক নিম্ন মতো ডিটি সময়ে ঘনত্ব বৃদ্ধি হচ্ছে ডেল পি, একক সময়ে কত ডেল পি বাই ডেল টি, এরকম একটা বিষয়। এগুলো হচ্ছে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। তাহলে মোট আয়তনে কত হবে? ভি, ও সরি ডিভি, সরি, আচ্ছা, যদি বলি মোট আয়তনে তাহলে একটা ইন্টিগ্রেশন আসবে, আর যদি বলি ভি আয়তনে, হ্যাঁ ডিভি আয়তনে, একক আয়তন হলো আমি ডিভি আয়তনে বললাম, তাহলে এখানে ডিভি হয়ে গেল, মানে একদম ঠিক নেবে। একক আয়তনে চার্জ বৃদ্ধির হার ডেল ডেল পি ডেল টি, হ্যাঁ, ডেল রো ডেল পি ডেল টি, আর ডিভি আয়তনে কত হচ্ছে এত। এখন যদি টোটালটা বলি, টোটাল আয়তন, হ্যাঁ টোটাল বৃদ্ধির হার কত, টোটাল বৃদ্ধি, টোটাল আয়তনের বৃদ্ধির হার কত, ইন্ডিকেশন হবে। অতএব মোট কত হবে ইন্ডিকেশন। এখন তুমি মোট আগের লাইনও লিখতে পারতে, যদি মোট লিখতে তাহলে একটা ইন্ডিকেশন লেখা হতো, হ্যাঁ, সরি, ডেল্টা রো ডেল টি ডিভি। ওকে, এটা বিষয়। তাহলে ইকুয়েশন 2 দিলাম, কি দিলাম? ইকুয়েশন 2 দিলাম। তাহলে চার্জের সংরক্ষণ নীতি অনুযায়ী কি 1 যোগ 2 ইকুয়াল টু 0, 1 যোগ 2 ইকুয়াল টু 0 দেখে ফেলি। হুম, তাহলে আমি এখানে এখানে ইরেজ করে লিখছি, যেহেতু আমি স্লাইডটা তো এখন তোমাদের মানে স্লাইডটা শেয়ার করতে হচ্ছে না এখন। ওকে, তাহলে কিন্তু আমি লিখে ফেলছি, অর্থাৎ 1 ও 2 নং হতে পারে। বা চার্জের সংরক্ষণ নীতি হতে কি পাচ্ছি আমরা? চার্জের সংরক্ষণ নীতি হতে কি পাচ্ছি আমরা? আমি এখানে মুছে লিখছি, এগুলো আর লিখলাম না আমি। চার্জের সংরক্ষণ নীতি হতে, হ্যাঁ, ওকে, আমি একটু শর্টে লিখছি, এটা এখানে দিয়ে দিলাম। ওকে, প্লাস ইকুয়াল টু 0। ইজ ইট ক্লিয়ার? এরপরে আবার এটাকে 3 নং দিয়ে রাখলাম। আবার গসের ডাইভারজেন্স তত্ত্ব অনুযায়ী, গসের ডাইভারজেন্স তত্ত্ব অনুযায়ী, ডাইভারজেন্স তত্ত্ব কি ছিল? সারফেস ইন্টিগ্রালকে ভলিউম ইন্টিগ্রালে ট্রান্সফার করার একটা নিয়ম। তাহলে গসের ডাইভারজেন্স তত্ত্ব অনুযায়ী ইন্টিগ্রেশন সারফেস ইন্টিগ্রেশন জে ডট ডিএস ইকুয়াল টু ইন্টিগ্রেশন ভি, এটাও ভি এর উপরে, হ্যাঁ, এটা কিসের উপরে? ভি এর উপরে, এটা ভি লেখা যেতে পারে, মানে আয়তনের উপরে ভি ডেল ডট জি ডিভি। কারণ একটা কোয়ান্টিটেটিভ ইকুয়েশন, একটা ইকুয়েশনে একটা হচ্ছে সারফেস ইন্টিগ্রাল, একটা হচ্ছে ভলিউম ইন্টিগ্রাল, এটা হবে না। তো নিরবিচ্ছিন্নতার সমীকরণ হচ্ছে যে কোনো দুটো একই রকমের হতে হবে, সারফেস সারফেস ভলিউম ভলিউম। তো এখানে নিরবিচ্ছিন্ন সমীকরণটা ভলিউমের উপর ডিপেন্ড করে হচ্ছে। ওকে, তাহলে এখন এখন কি করব আমরা? এই জিনিসটা ইরেজ করে দিয়ে আমাদের সাবস্টিটিউট করতে হবে কি রে বাবা? আমি কিন্তু বাই মোছামুছি কাজ করছি, ঠিক আছে, বাই মোছামুছি কাজ করতেছি। এটা এখানে হয়ে গেল প্লাস। ওকে, এর পরবর্তী লাইন আমাদের কি করতে হবে? সম্ভব, এটা সম্ভব, এটা সম্ভব যদি এটা ইকুয়াল টু 0 হয়। এটা পসিবল, যেহেতু এটা টোটাল আয়তনের উপর কাজ করে, পসিবল যদি এইটা ইকুয়াল টু 0 হয়। চার্জের সংরক্ষণ নীতি যদি মানো, তাহলে এটা ইকুয়াল টু 0 মানতে হবে। তাহলে ইন্টিগ্রেশন করে কি আসবে? 0 আসবে। তাহলে অতএব ডেল ন্যাবলা ডট জে প্লাস ডেল রো ডেল টি 0। দিস ইজ দ্য কন্টিনিউটি ইকুয়েশন অফ চার্জ। ওকে, এইটা হচ্ছে আমাদের নিরবিচ্ছিন্নতা সমীকরণ। তাহলে যদি বেসিক সহ পড়া যায় বা বুঝে পড়া যায়, তাহলে এমন কোনো বিষয় না কিন্তু যেটা পারা যাবে না। ওকে, সবাইকে কোর্সে আমন্ত্রণ রইল, সবাইকে না, যারা যারা আমার দ্বিতীয় বর্ষে আছো ন্যাশনাল ভার্সিটিতে। আর ফ্রি ক্লাস তো পাচ্ছ ইউটিউব এবং ফেসবুকে। তো সকলকে অসংখ্য ধন্যবাদ। আজকে ক্লাসটি এই পর্যন্ত থাকবে।